নারীর অগ্রযাত্রা মানে দেশ ও জাতির অগ্রযাত্রা, মন্তব্য রাষ্ট্রপতির। খালেদা জিয়া সহ ৬ জনকে অদম্য নারী সম্মাননা প্রদান। ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম, বললেন জ্বালানি মন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নারীর অগ্রযাত্রা মানে দেশ ও জাতির অগ্রযাত্রা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের আলোচনা সভায় তিনি বলেন, নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সরকার যতই পরিকল্পনা নিক না কেন, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে তা কোনো কাজে আসবে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান বলেন, বাংলাদেশের প্রতিটি নারী ও কন্যা শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করতে হবে। অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৬ বিশিষ্ট ব্যক্তিত্বকে অদম্য নারী সম্মাননা প্রদান করেন রাষ্ট্রপতি। খালেদা জিয়ার পক্ষে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেন। বর্তমানে সামাজিক হয়রানির পাশাপাশি অনলাইনে নারীর চরিত্র হনন ও সাইবার বুলিং অপরাধ নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। নিয়ন্ত্রণে সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে বলে আমি জানতে পেরেছি। এবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সচিবালয় ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কৃচ্ছ্রতা সাধন ও সম্ভাব্য জ্বালানি সংকট এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছ্রতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর যাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারা যায় সব দিকে, সবাই সেটার ব্যাপারে আন্তরিক হন। সংশ্লিষ্ট সকল দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণ সবারই আমরা সহযোগিতা কামনা করেছি। আর ২৫শে মার্চ গণহত্যা দিবসটা পালন করা হয় অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে, অত্যন্ত বেদনার সাথে। সেটা যথাযথ মর্যাদায় আমরা অতীতের মতো করে পালন করব এবং এখানে ধর্ম মন্ত্রণালয়ের ভূমিকা আছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রধান লিড মিনিস্ট্রি হিসেবে এটা পালন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে যে আমরা নিরাপত্তার সমস্ত বিষয়াদি দেখভাল করব। আপাতত সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা জানান। বলেন, দেশে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে 2টি জাহাজ জ্বালানি নিয়ে ডেলিভারির জন্য প্রস্তুত রয়েছে। তবে এর অর্থ এই নয় যে জ্বালানির ব্যবহার ও মজুত করতে হবে। এই সময় যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সবাইকে সাশ্রয়ীভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানান জ্বালানি মন্ত্রী। বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যে আমরা হয়তো এই যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেব। আমি কালকে আশ্বস্ত করেছি যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। তাই আমি প্রত্যেকটি এখানে যারা উপস্থিত আছো তোমরা, আমার ছাত্র দল, যুব দল,
স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী যারা আছো, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা এই ভালোভাবে প্রচার করো। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না ওই যুদ্ধ কবে বন্ধ হবে। গুম, খুন, মানুষ হত্যার পরও পতিত স্বৈরাচার শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, উল্টো বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার পরিবারের সংগঠন মায়ের ডাকের উদ্যোগে প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, গুম খুনের মতো ভয়াবহ পরিস্থিতি আর যেন ফিরে না আসে তা নিশ্চিত করতে হবে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী জানান, গুমের শিকার ব্যক্তির পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গুমের বিচার নয়, গুমের শিকার ব্যক্তিদের ফেরত দিতে হবে। বাংলাদেশের ইতিহাসে আর কোনো গুম, হত্যা ও রক্তের রাজনীতি চায় না বলেও জানান প্রতিমন্ত্রী। সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলার বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আবার স্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে পরিচিত করে শিল্পটিকে পুনরুজ্জীবিত ও প্রতিষ্ঠা করার আশা প্রকাশ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ রাজধানীর ধানমন্ডিতে তাঁত শিল্প প্রদর্শনী ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশের তাঁত শিল্প বর্তমানে ক্রান্তিকালীন সময় পার করছে। সরকারের এক গ্রাম এক পণ্য স্লোগানের আলোকে এই শিল্পকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, বিশ্বের প্রায় সব দেশে টেক্সটাইল শিল্পের পরবর্তী ধাপ হিসেবে অন্যান্য শিল্প গড়ে উঠেছে। বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় এখন পর্যন্ত বস্ত্রশিল্পই সবচেয়ে কার্যকর খাত হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রী। এটা একটা বিশেষ পণ্য, এটার বিশেষ একটা আবেদন আছে, সেই হিসাবে উচ্চ মূল্যের পণ্য হিসাবে বিশেষ বিশেষ ভক্তদের কাছে এটা উপস্থাপন করতে হবে এবং সেটার জন্য যে বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এটা উপস্থাপন করা, ইবে, আলিবাবা, অ্যামাজন, আরও যে সমস্ত বৈশ্বিক পণ্য বিক্রয়ের যে সমস্ত ফোরাম আছে সেগুলির মাধ্যমে এটাকে উপস্থাপন করা যেতে পারে। বিভিন্ন দেশে এটার বিশেষ ভোক্তা শ্রেণী তৈরি করা যেতে পারে এবং এই জিনিস মেশিনে তৈরি সম্ভব না, এটার জন্য হ্যান্ড কেয়ার এবং হ্যান্ড টাচ দরকার। এইটাই এটার দামের প্রকৃত জাস্টিফিকেশন। তো আমরা এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের হারানো ঐতিহ্যকে বাংলাদেশে না বিশ্বের মধ্যে আবার পুনঃপ্রতিষ্ঠিত করব। এই প্রতিশ্রুতি আমরা এই হলের মধ্যে সবাই একসাথে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাবো ইনশাল্লাহ। বিশ্বের 1 নম্বর মেজর হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের ফ্ল্যাগশিপ X9 সিরিজের প্রিমিয়াম অল ইন ওয়ান ওয়াশার ড্রায়ার উন্মোচন করেছেন। ট্রান্সকম ডিজিটালের একটি প্রিমিয়াম শোরুমে জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হায়ার বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াং জিং জানান, উন্নত নান্দনিক ডিজাইন ও বিপ্লবিক স্মার্ট ফিচারের সমন্বয়ে তৈরি X9 সিরিজ বাংলাদেশের ওয়াশিং মেশিন বাজারকে নতুন করে সংজ্ঞায়িত করবে। এতে রয়েছে ভাইব্রেন্ট কালার, AI ডিসপ্লে এবং AI ওয়াশ প্রযুক্তি, যা কাপড়ের ধরন ও ওজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ওয়াশিং সাইকেল নির্ধারণ করে। এছাড়া ট্রান্সকম ডিজিটালের হেড অফ বিজনেস রাশেদুল ইসলাম জানান, হায়ারের লাইফ টাইম মোটর ওয়ারেন্টি সহ এই প্রিমিয়াম ওয়াশার ড্রায়ারটি তাদের প্রিমিয়াম প্রোডাক্ট পোর্টফোলিওতে একটি চমৎকার সংযোজন। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। আজকের পদক্ষেপ, আগামী ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার প্রতিপাদ্যে সারা দেশে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সকালে দিবসটি উপলক্ষে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত,
অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে একই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই সময় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া মাদারীপুরের কালকিনি, সিরাজগঞ্জ, কুষ্টিয়ার কুমারখালী, বরগুনা ও কুড়িগ্রামের নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। আগামী 16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুর উপজেলার খাল খনন কর্মসূচির প্রস্তুতি দেখতে এসে এসব কথা জানান তিনি। বলেন, সেচ ব্যবস্থার অভাব ও জলাবদ্ধতা নিরসনে শুরু হচ্ছে এই খাল খনন কর্মসূচি। কাহারোলে খাল খনন কর্মসূচি দিনাজপুরের হাজারো মানুষের দীর্ঘদিনের দাবি বলেও জানান মন্ত্রী। এই সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই খাল খননের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি অনুযায়ী আমরা এই কর্মসূচিটা যখন শেষ করব, আমাদের এই এলাকার সাধারণ মানুষ সুবিধা পাবেন, উপকার পাবেন। বিশেষ করে এখানে প্রচুর জলাবদ্ধতা হয়। আমরা এই খালটা খননের মধ্য দিয়ে জলাবদ্ধতা দূর হবে। খালের পানি যখন খেতে যাবে, সেচ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে উৎপাদন বৃদ্ধি পাবে। এই খালটি প্রায় 12.5 কিলোমিটার। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এই দায়িত্বটুকু নিয়েছি। দেশব্যাপী এই উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা একসঙ্গে সারা দেশব্যাপী করতে চাই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে জাতীয় বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সকালে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেটে ছিনতাই ও কিশোর গ্যাং প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। বলেন, মার্কেটের সামনে মোটরসাইকেলে আড্ডা দেয়া ও নম্বরবিহীন মোটরসাইকেলের চলাচল বন্ধ করতে হবে। এই সময় এদের পক্ষে যারা তদবির করবেন তাদেরও আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলমের সভাপতিত্বে সভায় সিলেট 6 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামনে রেখে ছিনতাই যেটা, এটা আমার মনে হয় পুলিশের পেট্রোল ইউনিফর্ম ছাড়া মানে আন্ডারকভার বলে না বলেন, সেটাকে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। যেখানে সিসি ক্যামেরা আছে সে প্রত্যেকটা মার্কেটের সামনে, বিশেষ করে আমাদের মা-বোনরা চিন্তা করে মার্কেটে আসে, মার্কেটের ভিতরেও কিন্তু আপনাদের নজরদারিটা বাড়াতে হবে। এবং আমার মনে হয় পুলিশের কাছে জানা আছে মোটরসাইকেল, বিশেষ করে আপনারা মার্কেট এরিয়ার ভিতরে মোটরসাইকেল অ্যালাউ করবেন না। চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে নাইরুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা ঢাকা বাসস্ট্যান্ডের কোটপাড়া মহল্লার KM শাহাবুদ্দিনের বাড়ি দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকাল থেকে পৌর ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল ইসলাম। কাজ করার সময় পাশে থাকা একটি বসত বাড়ির দেয়াল ধসে তার উপর পড়ে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ ইরানের মিনাব শহরের প্রাথমিক বিদ্যালয়ের প্রাণঘাতী বিমান হামলায় 165-র বেশি ছাত্রী ও কর্মীদের মৃত্যুর পেছনে
ইরানকেই দায়ী করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এয়ারফোর্স ওয়ান এর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি মন্তব্য করেন, বলেন আমেরিকা মনে করে এটা ইরানই করেছে, এছাড়া ইরানের অস্ত্র নিখুঁত নয় মন্তব্য করেন ট্রাম্প। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, আমি যা দেখেছি তার ভিত্তিতেই বলছি এটা ইরানই করেছে, তবে ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সচিব পিট হেগসেথ। এছাড়া মার্কিন সামরিক বাহিনী ঘটনাটি তদন্ত করছে জানিয়ে মার্কিন এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, নতুন কোনো প্রমাণ সামনে এলে যুক্তরাষ্ট্র দায়মুক্ত হতে পারে এবং অন্য কোনো পক্ষ দায়ী বলে প্রমাণিত হতে পারে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন টি-20 এবং ওয়ানডে সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে শারজাহ বা দুবাইয়ের সিরিজ আয়োজন করা ঝুঁকিপূর্ণ, তাই খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে তারা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সিরিজটি কবে নাগাদ পুনরায় অনুষ্ঠিত হবে সেই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। সূচি অনুযায়ী শারজাহে 3 ম্যাচের টি-20 সিরিজটি 13, 15 ও 17 মার্চ হওয়ার কথা ছিল। এরপর 20, 22 ও 25 মার্চ 3টি ওয়ানডে ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 2026 ফিফা বিশ্বকাপের আগে কোচ ওয়ালিদ রেগ্রাগুইকে বরখাস্ত করেছে মরক্কো ফুটবল ফেডারেশন। বিষয়টি নিশ্চিত করে মরক্কো ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ জানায়, জাতীয় দলে রেগ্রাগুইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ ওয়াহবি। সম্প্রতি মরক্কোকে ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপ জেতানোর পর সকলের নজরে আসেন তিনি। এদিকে কোচ পরিবর্তনের বিষয়টিকে বিশ্বকাপের আগে একটি কৌশলগত পরিবর্তন হিসেবে উল্লেখ করেছে মরক্কো ফুটবল ফেডারেশন। এর আগে 2022 ফিফা বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনাল উপহার দিয়ে ইতিহাস গড়েছিলেন ওয়ালিদ রেগ্রাগু। এছাড়া চলতি বছরের শুরুতে তিনি দলকে আফ্রিকান নেশনস কাপের ফাইনালেও তুলেছিলেন। এরপরও বিশ্বকাপ শুরুর মাত্র 3 মাস আগে বরখাস্ত হতে হলো রেগ্রাগুইকে। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। নারীর অগ্রযাত্রা মানে দেশ ও জাতির অগ্রযাত্রা, মন্তব্য রাষ্ট্রপতির। খালেদা জিয়া সহ 6 জনকে অদম্য নারী সম্মাননা প্রদান। 26 মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম, বললেন জ্বালানি মন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।